রাশেদ চৌধুরী নিজের রুমে পা রাখতে না রাখতেই রাজ এসে হাজির। রুমে ঢুকতে ঢুকতে তার বাবাকে বলে, বাবা তোমার সাথে আমারও কিছু কথা আছে। রাশেদ চৌধুরী দাঁড়ালেন। রাজ তার বাবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা তুমি কি কিছু লুকাচ্ছ আমাদের থেকে? রাশেদ চৌধুরী গম্ভীর সুরে বললেন, কি লুকাবো তোমাদের থেকে? রাজ তপ্ত শ্বাস ফেলে বললেন, বাবা তুমি রাদীপের সাথে যা যা কথা বলেছ তা আমার কানে একটু হলেও এসেছে। রাদীপ রাহাকে না পেলে কি বলতে চায় সবাইকে? আমার মনে হচ্ছে তোমার আর রাদীপের সাথে পুরনো ঝামেলা রয়েছে, যা এখন রাহার নিখোঁজ হওয়ার সাথে সাথে রাদীপ সবাইকে বলতে চায়। রাশেদ চৌধুরী কপালে ভাঁজ এনে বললেন, রাদীপের সাথে আমার কোনো ঝামেলা হবে। ও রাহার নিখোঁজ হওয়ার কথা শুনে কথাগুলো বলেছে, আর ও মিষ্টিকে ছেড়ে যাওয়ার পরেই তো আমাদের সাথে ভালো করে কথাও বলে না। রাজ তার বাবার চোখে স্পষ্ট দেখতেই পাচ্ছে তার বাবা কিছু লুকাচ্ছে, যা বড় একটা দাদা মনে হচ্ছে রাজের কাছে। রাজ মনে মনে ভাবলো, না না, এভাবে বাবার থেকে কোনো কথা জানা যাবে না, আমাকে রাদীপের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু রাদীপ কি আমার সাথে কথা বলবে? রাজ কথাগুলো মনে মনে আওড়ালো তার বাবাকে, বলে, বাবা তুমি আমাকে কি জন্য ডেকেছ? রাশেদ চৌধুরী বললেন, আমাদের এখন থানায় যেতে হবে, আরও লোক লাগাতে হবে, রাহাকে খুঁজে বের করতে হবে। রাজ আর কথা বাড়ালো না, বলে, আমি রেডি হয়ে গিয়ে গাড়ি বের করছি, হোম যাও। রাজ রুম থেকে বেরিয়ে যায়। রাশেদ চৌধুরী ধপ করে বিছানায় বসে পড়লেন। বারবার রাদীপের কথাগুলো কানে বাজছে। এর একটু পরেই তিনি বের হয়ে গেলেন রুম থেকে। জাফানে বিকেলের দিকে রাহা নিজের রুমে বসেছিল। এমন সময় মেড এসে নক করলো, আসবো রাহা? রাহা উত্তরে বলে, হ্যাঁ আন্টি আসুন। মেডটি ভিতর ঢুকলো, হাতে ট্রে ফল কেটে নিয়ে এসেছেন। তিনি ট্রেটা বিছানায় রাখতে রাখতে বললেন, স্যার বলল এখন তোমার জন্য কিছু ফল নিয়ে যেতে, তাই সাথে সাথে ফল কেটে নিয়ে এলাম, খেয়ে নাও। রাহার আহানি থাকা সত্ত্বেও হাজার চেষ্টা করে বলে ওঠে, ঠিক আছে। মেয়েটি চলে গেল। রাহা ফলের ট্রেটা সামনে নিয়ে একটা একটা করে মুখে দিল। রাজ তার বাবার সাথে থানায় থেকে থেকে দুপুরের পরপরই বাড়িতে ফিরল। রাশেদ চৌধুরী নিজের রুমে চলে গেলেন। রাজ রুমে না গিয়ে ডাইনিং রুমের সোফায় বসলো। সোফায় গা এলিয়ে দিয়ে ওপরের দিকে তাকিয়ে রইল। এমন সময় ডাইনিং রুমে প্রবেশ করলেন রুবেল চৌধুরী। রাজ তাকে দেখা মাত্রই বসা থেকে উঠে দাঁড়ালো। তার সামনে এগিয়ে গেল কিছু বলার জন্য, কিন্তু রুবেল চৌধুরী দাঁড়ালেন না। রাজকে অপেক্ষা করে চলে গেলেন বাড়ির সদর দরজার দিকে। রাজ পেছন থেকে তাকে ডেকে উঠে, ছোট আব্বু তুমি? রাজ পুরো বাক্য সম্পূর্ণ হওয়ার আগে পেছন থেকে রোমানা চৌধুরী রাজকে বলে উঠে, রাজ শোন তো। রাজ পেছন ফিরে তাকিয়ে আবার সামনে ঘুরে দেখলো রুবেল চৌধুরী চলে গিয়েছে। রোমানা চৌধুরী রাজের দিকে এগিয়ে এসে বললেন, রাজ তোর ছোট আব্বুর মাথা ঠিক নেই, তোর উপরে খুব রেগে আছে, এখন তোর ওনার সাথে কথা বলা ঠিক হবে না। রাজ রোমানা চৌধুরীর দিকে এগিয়ে আসতে আসতে বলে, ছোট আম্মু ছোট আব্বু রেগে আছে এটা আমিও জানি, আর এই জন্য আমিই দায়ী, তবে রেগে না থেকে একজোট হয়ে রাহাকে খুঁজতে হবে। এই বলতে বলতে রাজের মাথায় এলো রাদীপের কথা। তৎক্ষণাৎ রোমানা চৌধুরীকে বলে ওঠে, ছোট আম্মু আমায় একটা কথা বলবে? রাদীপ আর আমার বাবার সাথে কি কোনো ঝামেলা বা কোনো কথা কাটাকাটি হয়েছে মিষ্টিকে নিয়ে? আমি তো তখন বাড়িতে ছিলাম না, তুমি তো জানবেই। রোমানা চৌধুরী ধীর গলায় বললেন, না মিষ্টিকে নিয়ে তো তোর বাবা আর রাদীপের মাঝে কোনো কথা কাটাকাটি করতেও দেখিনি। এই শুনে রাজের কেমন একটা খটকা লাগছে। সে তার ছোট আম্মুকে সোফায় বসতে বলে। রোমানা চৌধুরী বসলেন। রাজ তার পাশে বসে বলে ওঠে, ছোট আম্মু রাদীপ যেই দিন মিষ্টিকে অস্বীকার করেছিল সবার সামনে, সেই দিন পুরো ঘটনাটা আমায় বলতে পারবে? রোমানা চৌধুরী লম্বা একটা শ্বাস ছেড়ে বললেন, সেই দিন আমরাও সবাই এইখানে বসে কথা বলছিলাম, মিষ্টিকে সেই দিন দেখতে এসেছিল তোর বাবার বন্ধুর ছেলে। মিষ্টিকে যখন আমরা বললাম ছেলে পছন্দ হয়েছে কিনা, মিষ্টি জানিয়েছিল তার পছন্দ হয়নি, সে কাউকে ভালোবাসে, আর সেটা রাদীপকে। রাদীপ সেই দিন বাড়িতে ফেরার সাথে সাথে তোর বাবার সাথে কথা বলতে গিয়েছিল, আর এরপরে রাদীপ সবার সামনে এসে বলেছিল আমি মিষ্টিকে ভালোবাসিনি বা ওকে বিয়ে করার কোনো আশা দেখাইনি, এইটুকু বলেছিল রে। আর এই নিয়ে মিষ্টি আর কোনো কথা বাড়ায়ওনি। পরের দিন বাড়ি থেকে চলে গিয়েছিল, আর রাদীপ জাপানে চলে গিয়েছিল। আমরা দুজনকে অনেক চেষ্টা করেছিলাম যে তোরা যদি ভালোবেসে থাকিস তাহলে বিয়ে দিব, কিন্তু রাদীপও রাজি না আর মিষ্টিও রাজি না। এই শুনে যেন রাজের কাছে বিষয়টা আরো ঘটকা লাগছে। তার বাবা রাদীপের সাথে কথা বলার পরেই রাদীপ সবার সামনে অসম্মতি জানিয়েছে। তার বাবাও কেমন মানুষ যে মেয়েটাকে অস্বীকার করেছে, তাও কেমন ঠান্ডা মেজাজে রয়েছে। সেইভাবে তো রাদীপকে বকাঝোকা বা তার ছোট আব্বুর সাথে ঝামেলা করার কথা ছিল। তাহলে কি তার বাবাই রাদীপকে মিষ্টির থেকে আলাদা করার পেছনে কিছু রয়েছে? রাদীপ এই কথাগুলো ভাবতে ভাবতে তার ছোট আম্মুকে বলে, ছোট আম্মু মিষ্টি কোথায়? মিষ্টি রাহার কিছু বান্ধবীর বাড়িতে গিয়েছে, যদি কোনো খোঁজ জানতে পারে। ও মিষ্টি বাড়িতে এলে আমার রুমে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। রাজ চলে গেল সিঁড়ি দিয়ে উপরে। নিজের রুমে এসে কারবার থেকে জামা কাপড় আর বিছানা থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বের হলো।
এক হাতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আরেক হাত দিয়ে ফোনটা হাতে নিল। রাদিফকে কল দেওয়ার সিদ্ধান্ত নিল। রাদিফের নাম্বারটা যেই কল দিবই এমন সময় মিষ্টি এসে দাঁড়ালো তার রুমের সামনে। ভাই আমায় ডেকেছিলে? রাজ ফোন বিছানায় রেখে মিষ্টিকে বলে হোম আয়। মিষ্টি রুমের ভিতরে এসে দাঁড়ালো। রাজ মিষ্টিকে বলে রাহার বান্ধবীর বাড়িতে গিয়ে কোনো খোঁজ জানতে পেরেছিস? না ভাইয়া, ওর কোনো খোঁজ দিতে পারিনি। আর ওরা বলল রাহা নাকি কয়দিন ধরে ওদের কারোর সাথে কোনো যোগাযোগও করেনি। এই শুনে রাজ বলে ও এই কথা জানাতেই তোকে ডেকেছিলাম। আর কফি বানিয়ে নিয়ে আয় তো আমার জন্য। মিষ্টি মাথা নাড়িয়ে বলে ওঠে ঠিক আছে। মিষ্টি চলে যেতে রাজ পুনরায় ফোনটা হাতে নিল। রাদিফের নাম্বারেও কল দিল, তবে রাদিফ কল ধরেনি। রাদিফ নিজের রুমে ফোনটা রেখে নিচেই ছিল। এইদিকে রাদিফ ফোন না ধরায় খানিকটা রেগে গেল রাজ। বিছানায় ফোনটা ছুঁড়ে মারলো। ভাবতে লাগলো রাদিফ হয়তো রাগের মাথায় তার ফোনটা ধরলো না। আবারও এই ভাবলো হয়তো রাদিফ কাজে আছে। এর একটু পরে মিষ্টি এসে কফি দিয়ে গেল। রাহার ডাইনিং রুমে এসে বসলো। রাদিফও সেইখানে বসে টিভি দেখছিল। রাদিফ রাহার চোখে মুখের দিকে তাকিয়ে ঠান্ডা সুরে বলে কিরে বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? রাহা নিচু গলায় বলে হোম। রাদিফ খানিকটা হেসে বলে জানিস এখন তোকে ওরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তোকে খুঁজতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছে। দেখেছিস ওরা দাঁত থাকতে দাঁতের মূল্য দেয়নি, আর এখন ওরা তোকে পাগলের মতো খুঁজছে। রাহা নিশ্চুপ হয়ে আছে। রাদিফ বাঁকা হেসে বলে তুই চলে আসার পরে সবার মনে হয়েছে যে তোকে বউ বানাবে। আবার তোর আর রাজের সন্তান আসতে চলেছে বলেই কি খোঁজাখুঁজি। আর রাজ ওর তো রাতের ঘুমটাই হারাম হয়ে গিয়েছে। ও না জেনে বুঝে সাপের লেজে পা দিয়েছে। এখন তো ওর এইটুকু শাস্তি পেতে হবে। রাহা ভাইয়ের কথাই বুঝতে পারলো না। গোলা গোলা চোখে তাকিয়ে রইল। রাদিফ আয়েশি ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে বলে রাহা শুধু দেখে যা, সব বুঝতে পারবি। আমি কেন সেই দিন বাড়ি থেকে চলে এসেছিলাম। এর পেছনে ওই রাশেদ চৌধুরী রয়েছে। কত রাত ঘুমায়নি, ওদেরও এখন ঘুম নেই। আমি যতটা পড়েছি ততটা ওদেরও পড়তে হবে। রাহা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে ভাইয়া তুমি আর ফিরতে চাও না? রাদিফ তপ্ত শ্বাস ফেলে বলে ওঠে এই জন্মে না। এই বলে রাদিফ সোজা হয়ে বসে রাহার দিকে তাকিয়ে বলে রাহা রাজ আমার ঘটনা না জেনে তোকে দূরে সরিয়ে দিয়েছে, এখন আবার তোকে ফিরে পেতে চায়। তুই কি ওর কাছে ফিরে যেতে চাস? দেখ জীবনটা তোর সাথে, রাজের বাচ্চাটাও তোর সাথে। তুই যদি ফিরে যেতে চাস তাহলে আমি তোকে আটকাবো না। রাহা কি উত্তর দিবে দোটানায় পড়ে গেল। একদিকে এখনো জানতে পারেনি তার ভাইয়ের সাথে কি হয়েছিল, যার কারণে তার ভাই বাড়ির কারোর সাথে কথা বলল না, কোনোদিন বাড়িতে ফিরতেও চায় না। নিশ্চয়ই তার বড় আব্বু তার ভাইয়ের সাথে অন্যায় কিছু করেছে, না হলে তার ভাই নিজের বাবা মায়ের থেকে দূরে কেন চলে এলো। আরেকদিকে রাস্তাকে পাগলের মতো খুঁজছে। রাহা দোটানায় পড়ে গেল। চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। রাহা কোনো কথা না বলে উপরে চলে গেল। রাদিফ রাহার যাওয়ার পানি কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই নিজে বলে আমার সাথে যা হয়েছে এর কোনো কিছু তোর সাথে হতে দেব না। তুই ফিরে যেতে চাইলে আমি তোকে আটকাবো না। তুই বোঝ কি করলে তুই ভালো থাকবি। তবে চাই তুই রাজের কাছে ফিরে যা। তুই একা একা কেমন করে তোর বাচ্চাকে মানুষ করবি? রাজকেও তোর প্রয়োজন। রাহা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে দুকুরে দুকুরে কাঁদছে। কি বা করবে এখন? রাদিফ নিজের রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় রাজের নাম্বার থেকে কল এসেছে। রাদিফ কল ব্যাক করার মতো আগ্রহ দেখালো না, ফোনটা পকেটে ভরে চলে গেল রুম থেকে। রাজ সারাদিন বাড়িতেই রইল। ভাবতে লাগলো এই ঘোলাটে বিষয়টা, কিন্তু উত্তর মিলছে না। না তার বাবার থেকে কোনো উত্তর পাচ্ছে, না রাদিফ এখনো কল দিয়েছে। রাজ বিছানার পাশে সাইড টেবিলের ড্রয়ার খুলে রাহার চিঠিটা বের করলো। খুব মনোযোগ দিয়ে পড়লো চিঠিটা। কয়েকবার পড়ার পরই কেমন একটা সন্দেহ হলো। রাহা একা একা কোথায় গিয়ে থাকবে? বয়সও তো তেমন হয়নি যে নিজে নিজে সার্ভাইভ করবে। এর পেছনে কেউ নেই তো? সে হয়তো রাহাকে যেতে সাহায্য করতে পারে। এমনও তো হতে পারে যে রাহা তার সাহায্য নিয়ে লুকিয়ে আছে। কথাগুলো রাজ ভাবতে ভাবতে গভীর ভাবনায় তলিয়ে গেল। এর কিছুক্ষণ পরেই রাজ নিজের রুমে থেকে বেরিয়ে গেল রাহার রুমে। রুমটায় ঢুকে লাইটটা অন করলো। রুমটা স্বাভাবিকভাবে গুছিয়ে রেখে গিয়েছে, কোনো জিনিসই এই দিক সেই দিক নেই, সব ঠিক আছে। রাজ এগিয়ে এসে বিছানায় বসলো। বিছানার সাথে ল্যাম্প টেবিলে নজর দিল। ডয়ার খুলে দেখলো কোনো কিছু আছে নাকি। রাজ বিছানার সাইড টেবিলে ডয়ার থেকে তেমন কিছু পায় না। নিচের ডয়ারটা খুলতে চোখ পড়লো প্রেগনেন্সির কিট। এটা নয় কয়েকটা। রাজ সবগুলো হাতে নিল, সবগুলো পজিটিভ। রাজ সেইগুলো হাতে নিয়ে অঝরে কেঁদে উঠল। নিজের প্রতি নিজেরই মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। নিজের থেকে যেই ভুলটা করেছে তার জন্য আফসোসের কোনো শেষ নেই। না তার বাবার থেকে কোনো উত্তর পাচ্ছে, না রাহার কোনো খোঁজ মিলছে।
পরের দিনও ঠিক এইভাবে চলল। সন্ধ্যার পরপরই রাজ থানা থেকে বাড়ি ফিরছিল। রাহার আজকেও কোনো খবর পাওয়া যায়নি। রাজ ড্রাইভ করতে করতে এর মাঝে আবারও রাদিফকে কল দিয়ে যাচ্ছিল। কয়েকবার কল দেওয়ার পরে রাদিফ কল রিসিভ করলো। রাজ কিছু বলার আগেই ওপাশ থেকে রাদিফ গম্ভীর গলায় বলে, রাহাকে পেয়েছিস? রাজ গাড়ি থামায় রাস্তার সাইডে। এরপরই বলে, রাদিফ, রাহাকে পাইনি, আর তোকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি, তুই কল ধরছিস না কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। রাদিফ আগের মতো করে বলে, রাহার ব্যাপারে কোনো কথা হবে না। রাহার ব্যাপারে কোনো কথা হলে বল, এছাড়া অন্য কোনো কথা বলার আমার কোনো আগ্রহ নেই। আর 24 ঘন্টা সময় দিয়েছিলাম, এর মধ্যে তোর বাপ ছেলে মিলে রাহাকে খুঁজে পাসনি? এই শুনে রাজ থমথমে গলায় বলে, রাদিফ, কথাটা আগে শোন। রাহা কারো সাহায্য নিয়ে লুকিয়ে আছে, যার জন্য আমরা এত খোঁজার পরেও পাচ্ছি না। আর তোকে যা বলতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছে তোর আর বাবার মাঝে কিছু একটা চলছে, যা আমি বা কেউ জানে না। রাদীপ বাঁকা হেসে বলে, বুদ্ধি খাটিয়ে যখন এই পর্যন্ত জানতেই পেরেছিস, তাহলে এরপরেও জানতে পারবি। রাজ বলে, রাদীপ, তুই আমাকে বল, বাবা কিছু বলেছিল তোকে, বা বাবা কোনো অন্যায় কিছু করেছিল তোর সাথে? এইটুকু শুধু তুই বল, আর কিছু জানতে চাইবো না। আমার মনে হচ্ছে এর উত্তর পেলে আমি রাহার কোনো না কোনো খোঁজ পাবই। রাদীপ দাঁতে দাঁত পিষে বলে, তোর বাবা শুধু অন্যায় কিছু করেনি রে, তোর বাপ আমাকে তিলে তিলে শেষ করতে চেয়েছিল। আমি কিছু বলবো না, তুই তোর বাপের থেকে শুনে নিস, এরপরে নিজেই বুঝতে পারবি তুই না জেনে কি নিয়ে প্রতিশোধ নিতে গিয়েছিলি। আর রইল রাহা, হ্যাঁ তুই ঠিকই বলেছিলি, সব জানতে পারলে রাহার কোনো না কোনো খোঁজ তুই পাবি। এমনকি রাহা কোথাও যেতে পারে সেটা তুইও ভালো করে জানতে পারবি। এই কথাগুলো বলে রাদীপ মনে মনে বলল, আমি আর তোকে রাহার থেকে দূরে রাখতে পারবো না, একটু সময় দে, আমি বলে দিব রাহা আমার কাছে। রাজ এবার বেশ বুঝতেই পারছে পুরো বিষয়টা তার বাবার আয়ত্তে নিয়ে নিয়েছে। এমনকি রাদীপ বাড়ি থেকে চলে যাওয়ার জন্যই তার বাবা দায়ী। এখন রাদীপের সাথে কি হয়েছিল সেইটা আগে জানতে হবে, এরপরে রাহার কোনো না কোনো খোঁজ মিলবেই। রাদীপ আর কোনো কথা বলল না, কল কেটে দিল। রাজ দ্রুত গাড়ি স্টার্ট দিল। ধীরে ধীরে চোখ মুখে রাগ বেড়ে চলছে। আজ এই একটা সমাধান তার বাবাকে দিতে হবে। তার কেমন একটা পাগল পাগল লাগছে। প্রথমত রাহাকে পায়নি, আর দ্বিতীয়ত রাদীপ আর তার বাবা। রাজ আধা ঘন্টার মধ্যে বাড়িতে চলে এলো। উন্মত্ত ন্যায় বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকে উচ্চকণ্ঠে নিজের বাবাকে ডাকতে লাগলো। রাশেদ চৌধুরী নিচে নেমে এলেন, সাথে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী এলেন। রুবেল চৌধুরী সিঁড়ির উপর গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলেন। রাজ তার বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, বাবা, রাদীপ এই বাড়ি থেকে কেন চলে গিয়েছে? আজ আর আমায় মিথ্যা বাহানা দিও না, আমি অবুঝ নই বাবা, আমি রাদীপের থেকে শুনেছি। আমায় আজ সত্যিটা বলো, রাদীপ কী কারণে চলে গিয়েছে? রাশেদ চৌধুরী কিছুটা ঘাবড়ে গেলেন, তবুও বুকে সাহস জুগিয়ে বললেন, রাদীপ কী কারণে চলে গিয়েছে তুমি জানো না? নিজ থেকেই তো ও চলে গিয়েছে। রাজ তপ্ত গলায় বলে, বাবা, রাদীপের চলে যাওয়ার পেছনে ও নিজে ছিল না, তুমিও ছিলে, আর সবার সামনে বোঝাচ্ছ রাদীপ নিজ থেকে চলে গিয়েছে। না বাবা, আমি সব ধরতে পারছি, তুমি বলো কেন রাদীপ চলে গিয়েছে। আমার জাস্ট পাগল পাগল লাগছে, একে এই রাহাকে পাচ্ছি না, আর রাদীপের কথারও উত্তর পাচ্ছি না। তুমি প্লিজ আমাকে রাদীপের বিষয়টা ক্লিয়ার করো। আমার বিশ্বাস আমি এর মাঝে রাহাকে খুঁজে পাবো। রাশেদ চৌধুরী সোফায় বসলেন। রাজ এই দেখে যেন আরো রেগে গেল। রাজ শক্ত গলায় বলে উঠে, বাবা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। রাশেদ চৌধুরী বললেন, রাজ, তুমি জানো কেন রাদীপ চলে গিয়েছে? এখন এইখানে আবারও প্রশ্ন তুলছো কেন? রাদীপ নিজ ইচ্ছায় চলে গিয়েছে। না বাবা, তুমি ভুল বলেছ, রাদীপ নিজ ইচ্ছায় চলে যায়নি। রাশেদ চৌধুরী উদ্গিন্ন কণ্ঠে বলে উঠেন, তাহলে কি বলতে চাচ্ছ? আমি বের করে দিয়েছি রাদীপকে। ওপর থেকে রুবেল চৌধুরীও নিচে নেমে এলেন। সিঁড়ির পাশে দাঁড়িয়ে দুজনের কথা শুনছেন। রোমানা চৌধুরী রাজকে বললেন, রাজ, রাহাকে পাওয়া যাচ্ছে না, আর তুই রাদীপকে নিয়ে কেন পড়ে আছিস? এই শুনে রাজ চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, ছোট আম্মু, এখন আমার কাছে রাহার থেকে রাদীপের বিষয়টা জানা বেশি ইম্পর্ট্যান্ট। রাশেদ চৌধুরী রাগ নিয়ে বললেন, রাজ, তোমার মাথা ঠিক নেই। রাহাকে না পেয়ে রাদীপের ব্যাপারে কথা বলছো, আর রাদীপ কি কারণে চলে গিয়েছে তা তুমি সবাই জানি। এটাকে এত জটিল করছো কেন? এই শুনে রাজের মেজাজ আরো খারাপ হয়ে গেল। পাশ থেকে একটা ফুলদানি নিয়ে সোফার টি টেবিলে আঘাত করলো, সাথে সাথে কাচের টি টেবিলটা ভেঙে গেল। সবাই রাজের এমন রাগ দেখে চমকে উঠলো। রাজ গর্জে উঠে বলে, বাবা, তুমি কথা ঘুরিও না, আমি না জেনে তোমাকে বেকার বেকার প্রশ্ন করিনি। তুমি ছিলে রাজের চলে যাওয়ার কারণ। সবার সামনে আজ তোমাকে বলতে হবে, আমি এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে ছাড়বো না। রাশেদ চৌধুরী উঠে দাঁড়ালেন, ছেলের দিকে তাকিয়ে থেকে স্পষ্ট গলায় বললেন, রাজ, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি তোমার বাবা হই, আর তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো। রাজ সাথে সাথে বলে, হ্যাঁ করছি, আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এমন খারাপ ব্যবহার করেই যাব। এই শুনে রাশেদ চৌধুরী খেপে উঠলেন।
রাজের দিকে তাকিয়ে বললেন, রাজ তুমি নিজের মধ্যে নেই, রাহার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছ। নিজের রুমে যাও। আমি যাব না, আমার প্রশ্নের উত্তর চাই, তাহলেই আমি এই উন্মাদনা থেকে রেহাই পাবো। রাশেদ চৌধুরী সাইমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেকে বোঝাও ভালো করে, ও একটা ভুলভাল প্রশ্ন নিয়ে এমন রাগারাগি করতে পারে না। রাজ তার বাবার মুখোমুখি হয়ে বলে, বাবা আমি তোমার সাথে কোনো রাগারাগি করতে চাইনি, তুমি আমাকে সোজা সাপটা বলে দাও। এরপরে আমি আর একটা প্রশ্ন করব না। রাশেদ চৌধুরী এবার চরম পর্যায়ে রেগে গেলেন। ছেলের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে উঠেন, রাজ তুমিও ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছ। আমার ছোট ভাইও আমার সামনে এমন করে কথা বলেনি আজ পর্যন্ত, আর তুমি ছোট হয়ে কেন এইসব কথা বলছ? রাজও একইভাবে উঁচু গলায় বলে উঠে, তোমার ভাই তোমার ব্যাপারে কোনো কিছু জানে না বলেই তোমার সাথে উঁচু গলায় কথা বলেনি। সবাই শুধু রাদিফকে দোষ দেখালো, কেউ সেই দোষটা নিয়ে কোনো কথা বললো না কেন? কারণ তুমি কাউকে বলার সুযোগ দাওনি, নিজেই বাধ্য করেছ রাদিফকে চলে যেতে। এর সাথে সাথে রাদিফ আর মিষ্টির জীবন দুই দিকে, আর এই নিয়ে রাহাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। কতগুলো জীবন আলাদা আলাদা হয়ে গেছে। তোমার ধারণা আছে এই সব কিছুর জন্যই এখন তোমাকে দায়ী মনে হচ্ছে। কথাটা বলার সাথে সাথে রাশেদ চৌধুরী ধমকে উঠে বললেন, রাজ আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। রাজ সাথে সাথে বলে, কি করবেন? মারবেন আমাকে? বাড়ি থেকে বের করে দিবে? নাকি রাদিফের মতো আমাকেও বাড়ি থেকে চলে যেতে হবে? কথাটা বলার সাথে সাথে রাশেদ চৌধুরীও তুর্যক গলায় বলে ওঠেন, প্রয়োজন হলে আমি তাই করব। তুমি ভেবেছোটা কি তুমি একটা মন গড়া কথা বানিয়ে বলবে আর আমি সেটা সম্মতি দিয়ে দিব? রাদিফের চলে যাওয়ার জন্য আমি দায়ী। আমি যা করিনি সেটা নিয়ে কোনো সম্মতি জানাবো? আমি যেটা করিনি সেটা নিয়ে কেন সম্মতি জানাবো? আর বলো যে রাদিফের চলে যাওয়ার জন্য আমি দায়ী? না না, আমি যা করিনি সেটা আমি কেন বা সম্মতি জানাবো? আর এই নিয়ে যদি তুমি আর একটা কথা বাড়িয়েছ তাহলে আমি সত্যি ভুলে যাব যে তুমি আমার বাবা। আমি তোমাকে তেজ্যপুত্র করতেও দুবারও ভাববো না। এই শুনে রাজ চোয়াল শক্ত করলো। কিছু বলতে নেওয়ার আগে সাইমা চৌধুরী রাজকে টেনে সিঁড়ির কাছে নিয়ে গেলেন। রাজ যেতে যেতে রুবেল চৌধুরীর দিকে তাকালেন, এরপরই চলে গেল সাইমা চৌধুরীর সাথে। রাশেদ চৌধুরী তপ্ত শ্বাস ফেলে সোফায় বসলেন। রুবেল চৌধুরী তার দিকে এগিয়ে এসে গম্ভীর সুরে বললেন, তোমাকে আমি কোনোদিনও কোনো প্রশ্ন করিনি রাদিফের ব্যাপার বা সংসার নিয়ে। আজ একটা প্রশ্ন রয়ে গেল তোমার কাছে। রাশেদ চৌধুরী তাকে বসতে বললেন। রুবেল চৌধুরী বসে বললেন, ভাই রাজ যা বলে গেল তার মধ্যে কি সব কথাগুলো মূল্যহীন? এর মাঝে কি কোনো সত্যি লুকিয়ে আছে? রাশেদ চৌধুরী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠেন, তুইও কি আমার ছেলের মতোই আমায় দোষারোপ করছিস? রুবেল চৌধুরী বললেন, দোষারোপ না, আমি তোমার কাছে জানতে চাচ্ছি এই নিয়ে যদি কোনো সত্যি কিছু থেকে থাকে তাহলে তোমাকে রাজ বা আমাদের সবাইকে বলে দেওয়া উচিত, কেননা এতে কতগুলো জীবন। আর রাজ এইটা নিয়ে তোমার কাছে আবার আসবে। যদি রাজের কথাগুলো মূল্যহীন হয় তাহলে তুমি ওকে বোঝাও। জাপানের সময় রাত 10টা, রাহা বাড়িতে একা, শুধু মেড আছে আর তার ভাই গিয়েছে সাইমনকে এয়ারপোর্ট থেকে আনতে। রাদিফ রাহাকে যেতেই বলেছিল কিন্তু রাহা যায়নি। রাহা নিজের রুমে বসেছিল, হঠাৎ করে তার হাতে ফোন পেটের ওপর রেখে লম্বা একটা শ্বাস ছেড়ে বলে উঠে, আমি এখন কি করব আল্লাহ, আমায় বলে দাও। যে আমার সন্তানকে মারতে চেয়েছিল আমি তার ভয় আজ এখানে এসেছি, এখন সে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি এখন কি করব? আমার কি ফিরে যাওয়া উচিত? রাহা নিজের মতো একা একা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। এইদিকে রাদিফ সাইমনকে নিয়ে বাড়িতে ফিরল। সাইমন বাড়িতে ঢুকতেই কেমন একটা উদাসীনী চোখে আশেপাশে নজর বুলালো। রাহাকে খুঁজছে তার দুটো চোখ। সাইমন রাদিফের দিকে তাকিয়ে বলে, এই ভাই রাহা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। রাদিফ হালকা হেসে বলে উঠে, হয়তো ঘুমিয়ে পড়েছে, শরীরটা দুর্বল তো। মেয়েটি ভিতর থেকে বেরিয়ে এলো। রাদিফ তাকে দেখে বলে, রাহা কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? জি স্যার, ঘুমিয়ে পড়েছে। এই শুনে রাদিফ সাইমনকে বলে, ঘুমিয়ে পড়েছে, এখন তুই রুমে যা, সকালে রাহার সাথে দেখা করিস, ঠিক আছে? রাদিফ নিজের রুমে ঢোকার আগে রাহার রুমে ঢুকলো। বিছানায় তাকাতেই দেখলো রাহা ঘুমিয়ে আছে। রাদিফ এগিয়ে এসে রাহাকে এক নজর দেখে লাইট নিভিয়ে চলে গেল। সাইমন নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রাদিফও নিচে ছিল। এরপরে দুজনই খেতে বসলো। মেট খাবার বেড়ে দিচ্ছেন। খাবার খাওয়ার মাঝে সাইমনের ফোনে কল এলো। সাইমন এক হাত দিয়ে কলটা রিসিভ করে কানে ধরলো। ওই পাশ থেকে অস্থির কণ্ঠে কিছু কথা বেশি এলো। স্যার, রাদিফ স্যার কোথায়? ওনাকে ফোনে পাচ্ছি না কেন? সাইমন ফোনটা মিউট করে রাদিফকে বলে, এই ভাই তোর ফোন কোথায়? চার্জে দিয়ে এসেছি। কেন, কি হয়েছে? ইলাফ কল দিয়েছে, তোকে চাচ্ছে। রাদিফ চমকানো গলায় বলে ওঠে, কি? ও এখন কল দিচ্ছে কেন? দে তো ফোনটা। সাইমন ফোনটা রাদিফের দিকে এগিয়ে দিল। রাদিফ ফোনটা কানে নিয়ে বলে, হ্যালো, কি হয়েছে ইলাফ? স্যার, আপনার বাড়িতে রায়ান তার লোকজন নিয়ে যাচ্ছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। হোয়াট? ও এখানে আসছে কেন? স্যার
স্যার ওরা আমাদের গোডাউনে ঢুকতে চেয়েছিল, আমরা ঢুকতে দেইনি বলে আপনার বাড়িতে গিয়েছে। ফোন মিউট করে রাদিফ সাইমনকে বলে, সাইমন শোন, রায়ান নাকি আমাদের গোডাউনে গিয়েছিল, ওরা নাকি ঢুকতে দেয়নি, এখন লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসছে, কি করব এখন? সাইমন বলে, আসতে বল দেখি কি করে। রাদীপ চিন্তিত গলায় বলে ওঠে, বাড়িতে কিন্তু রাহা আছে, রাহা ঘুমিয়ে আছে, আর চিন্তা করিস না, কিচ্ছু হবে না। রাদীপ ফোনে বলে, ইলাপ তুমিও চলে আসো, আর আমরা এখানে আছি। ওকে স্যার আমি আসছি। সাইমন ফোনটা রাদীফের দিকে এগিয়ে দিল। সাইমন আর রাদীপ খাওয়া শেষ করে মেডকে বলে আজকে চলে যেতে। মেডও চলে যায়, আজ আর এই বাড়িতে থাকবে না সে। রাদিফ আর সাইমন কারো অপেক্ষায় বসে রইল ডাইনিং রুমে। মিনিট 20 পরে কালো পোশাকধারী একজন লোক, যার নাম রায়ান, সে ও তার পেছনে দুইজন কালো পোশাকধারী দেহরক্ষী বাড়িতে প্রবেশ করে। রাদিফ আর সাইমন দুজনই দাঁড়ায়। রাদিফ এক অদ্ভুত হাসি দিয়ে বলে, আরে রায়ান যে, আসুন আসুন, আপনার অপেক্ষায় ছিলাম। সামনে থাকা লোকটা অর্থাৎ রায়ান অবাক হয়ে বলে, তাহলে আগে থেকে জানতি আমি আসবো? সাইমন হাতের ইশারা করে তাকে সোফায় বসতে বলে। রাদিফ আর সাইমনের মুখোমুখি। রাদিফ গম্ভীর গলায় বলে, গোডাউনে গিয়েছিলি কেন? রায়ান বাঁকা হেসে বলে, তুই খুব ভালো করে জানিস আমি কিসের জন্য তোর ওই গোডাউনে গিয়েছিলাম। দেখ আমি তোকে সোজাভাবে বলে দিচ্ছি, আমরা একসাথে পার্টনার হয়ে বিজনেস করি, দেখবি তোরও লাভ এমনকি আমারও লাভ। রাদিফ সাইমনের দিকে তাকায়। সাইমন বলে, দেখ যা সম্ভব নয় সেটা নিয়ে কেন পড়ে আছিস? তুই তোর বিজনেস নিয়ে পড়ে থাক, আর আমরা আমাদেরটা নিয়ে পড়ে থাকতে দে। আমরা একসাথে কাজ করতে পারবো না, আর তোকে আমাদের সাথে নিয়েছিলাম, কিন্তু তুই নিজের স্বার্থেই চলে গিয়েছিলি, এখন আবার কেন ফিরতে চাস? রায়ান উঁচু গলায় বলে উঠে, দেখ তোরা একসাথে কাজ না করতে চাইলে আমি কি করতে পারি তোদের ধারণা নেই। রাদিফও জোর গলায় বলে ওঠে, কি করবি তুই? তোর কলিজায় এত সাহস জেগেছে আমাদের কিছু করার? তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তোকে এখন মেরে ফেললেও একটা পাখিও টের পাবে না। রায়ান মুখে হাত দিয়ে বলে ওঠে, আমি তো ভয় পেয়ে গেলাম, এখন আমি কোথায় লুকাবো? এই বলে রায়ান একটা পিস্তল বের করে, আর এই দেখে রাদিফ ও সাইমন নিজেদের পিস্তল বের করলো। এরই মাঝে ইলাফ এলো। ইলাফ এসে রাদিফ আর সাইমনের পেছনে দাঁড়ালো। রায়ান ইলাফকে দেখে হেসে বলে, ও এখন তো দেখি চামচাটাকেও আসতে বলেছিস, নিশ্চয়ই ভয় পেয়েছিস। রাদিফ উঠে দাঁড়িয়ে নিজের রিভলভারটা তাক করে রায়ানের লোকদের উপর। এরপরে কোনো পূর্ব সংকেত না দিয়ে রাদিফ দুজনকে গুলি করে, আর গর্জে উঠে বলে, মুখের ভাষা ঠিক কর, আর একটা কথা বাড়াবি তোকে তো শেষ করে দিব। ভাড়া করা লোক নিয়ে এসে আমাকে হুমকি দিচ্ছিস, আর যেই পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে চলে যা। রায়ান সহ সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল রাদিফের এই কাজে। রায়ানও ভয় পেল, কিন্তু বুঝতে দিল না। মনে মনে ভাবলো রাদিফ ও সাইমনের সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না। রায়ান উঠে দাঁড়িয়ে কথায় খানিকটা জোর এনে বলে, রাদিফ সাইমন দেখ, আমি ভুল করে তোদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, এমনকি তোদের ক্ষতিও করতে চেয়েছি, কিন্তু তোদের সাথে পেরে উঠিনি। এখন আবার এক হতে চাচ্ছি, তুই আমাকে সাথে নিয়ে কাজ কর, আমি আর অবাধ্য হব না। রাদিফ বলে, না কোনো কাজ করতে চাই না, আর জীবনও করতেও চাই না। রায়ান এগিয়ে আসে রাদিফের দিকে, এরপরে খানিকটা নরম হয়ে বলে, বেশ না করলি কাজ, তাহলে আয় আগের মতো বন্ধুত্ব করি। রাদিফ বাঁকা হাসে, সাথে সাইমনও। পরের দিন সকালে রাহার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। সাইমন নিচেই ছিল। রাহাকে দেখা মাত্রই মুখের হাসি ফুটে উঠে। রাহা সামনে এসে বলে, রাহা কেমন আছো? রাহা হেসে বলে, ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? সাইমনের মুখ থেকে হাসিটা উড়ে গেল রাহার মুখে। ভাইয়া ডাক শুনে হাসার চেষ্টা করে বলে, ভালো আছি। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তবে বাড়ির সবার জন্য মনটা খারাপ। ওহ চিন্তা করো না, মন খারাপ একসময় ভালো হয়ে যাবে। রাহা গিয়ে সোফায় বসলো। সাইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহাকে দেখে যাচ্ছে। এরই মাঝে রাদিফ নিচে নামতে নামতে সাইমনকে বলে, এই তুই রেডি হসনি এখনো? সাইমন রাহার দিকে তাকিয়ে ঘোরেই ছিল। রাদিফের ডাকের ভাবনার ঘোর থেকে বেরিয়ে বলে ওঠে, কোথায় যাব? তুই ভুলে গেলি এখন আমাদের ডিলটা নিয়ে কথা বলতে যেতে। রাদিফ থেমে যায় রাহাকে দেখে, আর কিছু বলে না। কথা অন্যদিকে ঘুরিয়ে বলে, অফিসে যাবি না? রাহা দুজনের দিকে তাকিয়ে রইল, কেমন একটা সন্দেহ যাচ্ছে দুজনের উপরেই। ডিল আবার অফিস কি বলছে? রাদিফ এগিয়ে এসে বলে, সাইমন যা রেডি হয়ে আয়, আমি ওয়েট করছি। সাইমন রাহার দিকে তাকিয়ে চলে যায়। রাদিফ রাহার পাশে বসে বলে, কিরে কখন উঠলি, আর নাস্তা করিসনি? না নাস্তা করিনি। রাদিফ বলে, শোন, আমি আর রাদিফ কেউ বাড়িতে থাকবো না, মেড আছে, যা যা লাগবে তুই শুধু বলবি। রাহা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া কোথায় যাবে তোমরা? অফিসে যাব, এরপরে আরো কিছু কাজ আছে। আসবে কখন ভাইয়া? একটু রাত তো হবেই। ও শোন, বাড়ির থেকে কোথাও যাবি না, বাড়ির মেন গেট বন্ধ করে রাখবি, যেই কেউ আসুক না কেন খুলবি না, আর আমি মেটকে সব বলে গিয়েছি। রাহা মাথা দুলিয়ে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া। সাইমন নিচে নেমে আসে।
রাদিফ উঠে দাঁড়িয়ে রাহাকে বলে, দেখে থাকিস আমরা আসছি। রাদিফ সাইমনকে নিয়ে চলে যায়। রাহা একটা বিষয় ভাবছে, তার ভাই যে অফিসে কাজ করে সেখানে তো 6 ঘন্টা অফিস টাইম, তাহলে তো বিকেলের দিকে ফিরে আসবে, আর বলল রাতে ফিরবে, এত কি কাজ। রাহা ভাবতে ভাবতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। মেয়েটি হেসে বলে উঠেন, বসো, কিছু নাস্তা করো। রাহা বসে খেতে খেতে মেয়েটকে প্রশ্ন করে, আপনি কি এখানে অনেক দিন ধরে আছেন? হ্যাঁ, আমি এখানে 2 বছর ধরে আছি। অনেক জায়গায় কাজের জন্য ঘুরেছি, কোথাও কাজ পাচ্ছিলাম না। এরপরে তোমার ভাই আমাকে এখানে কাজ দেয়। তোমার ভাই খুব ভালো একজন মানুষ। আমাকে সেই সময় কাজ না দিলে এখন আমাদের সন্তানদের নিয়ে এত সচ্ছলভাবে চলতে পারতাম না। রাহা মেয়েদের দিকে তাকিয়ে বলে, আন্টি আপনার হাজব্যান্ড উনি কি করেন? মেড মহিলাটি লম্বা একটা শ্বাস ছেড়ে বললেন, উনি মারা গিয়েছেন। রাহা সাথে সাথে বলে, সরি আন্টি, আমি না জেনে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। মেয়েটি হেসে বলে, তুমিও তো জানতে না। রাহা খাওয়ায় মনোযোগ দেয়। এরই মাঝে মেটকে বলে, আচ্ছা আন্টি, রাতে কি বাড়িতে কেউ এসেছিল? আমি তো রাতে আজকে ছিলাম না, স্যার চলে যেতে বলেছিল। কেন, কিছু হয়েছিল? ঘুমের ঘরে কারো উচ্চ শব্দে কথা শুনেছিলাম। মেটটি হেসে বলে, ও হয়তো স্যারের কোনো বন্ধু এসেছে। রাহা নাস্তা শেষ করে উপরে চলে আসে। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী সকালে খাবার খাচ্ছেন একসাথেই বসে। দুজনই দুই পাশে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী দাঁড়িয়ে আছেন। রাশেদ চৌধুরী খাবার মুখে দিতে দিতে সাইমা চৌধুরীকে বললেন, তোমার ছেলে উঠেছে? না, ওঠেনি মনে হয়, উঠলে তো নিচে আসতো। রাশেদ চৌধুরী আর কোনো প্রশ্ন করলেন না। খাওয়া শেষ করে সোফায় বসলেন, সাথে রুবেল চৌধুরীও। এর কিছুক্ষণ পর রাজ নিচে নেমে এলো। চোখ মুখে দেখে বোঝা যাচ্ছে এই ছেলে এখনো চরম পর্যায়ে রেগে আছে। রাজ খাবার টেবিলে এসে বসে তার মাকে বলে, মা খেতে দাও। সাইমা চৌধুরী ছেলেকে খাবার বেরিয়ে দিলেন। রাজ গম্ভীর হয়ে খাবার খাওয়া শেষ করলো। এরপরে যেই সিঁড়ির দিকে যাবে ঠিক তখনই রাশেদ চৌধুরী রাজের উদ্দেশ্যে বলে ওঠেন, রাজ রেডি হয়ে এসো, আমরা বেরোবো। রাজ দাঁড়িয়ে যায়। এরপরে পেছন ফিরে কড়া গলায় বলে ওঠে, আমি কোথাও যেতে পারবো না তোমার সাথে। কেন যাবে না? আমি আমার উত্তর না পাওয়া পর্যন্ত এক পাও এগোবো না। তুমি কিন্তু বেশ বাড়াবাড়ি করছো। আমি একটু বাড়াবাড়ি করছি না, বরং আমি ঠিক করছি। এই শুনে রাশেদ চৌধুরী তেতে উঠলেন, কি শুরু করছো কি তুমি? তোমায় বলেছি তো রাদীপ নিচ থেকে চলে গিয়েছে, সব জেনেও কেন অবুঝের মতো আচরণ করছো? রাজও এগিয়ে এসে বলে, আমি অবুঝের মতো আচরণ করছি না, তুমি অবুঝের মতো আচরণ করছো। তুমি যদি কোনো কিছু না করেই থাকো তাহলে রাদীপ তোমাকে 24 ঘন্টা সময় দিল কেন বলো? আর তুমি সেই ভয়ে রাহাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছ। রাশেদ চৌধুরী হাতের মুঠো শক্ত করে বললেন, রাজ তুমি যদি আরেকটা কথা বলো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। এই শুনে রাজ হিতাহিতে আরো রেগে গিয়ে বলে, থাকলাম না আমি তোমাদের বাড়িতে। কি ভাবছো আমার যাওয়ার জায়গা নেই? প্রয়োজন হলে এই বাড়ি থেকে চলে যাব। আর কি ভেবেছ বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়ে আমি চুপ থাকবো? না, আমি বরাবরই তোমাকে এই প্রশ্নই করে যাব। রাশেদ চৌধুরী নিজের রাগ সামলাতে না পেরে বলে ওঠেন, আমার প্রশ্নের উত্তর একই থাকবে। আমি রাদিফকে বাড়ি থেকে বের করে দেইনি। আর এতে যদি তোমার বাড়ি থেকে চলে যেতে ইচ্ছে করে তাহলে চলে যাও। রাজ দুবদা পা ফেলে উপরে চলে গেল। নিজের রুমে এসে কিছু জামা কাপড়, দরকারি জিনিসপত্র একটা লেদারে ভরে নেয়। এরপর নিজের গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে এইভাবে নামতে দেখে সাইমা চৌধুরী এগিয়ে গিয়ে বললেন, তুই এইগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? বাড়ি থেকে চলে যাস না? তোর বাবা রাগের মাথায় বলেছে কথাগুলো। রাজ কোনো কথা বলে না, সোজা এসে তার বাবার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে উঠে, আজ বুঝতে পারছো না, তবে একদিন বুঝতে পারবে। সেই দিন বুঝতে পারবে তুমি কি করেছ। তোমার বাড়িঘর নিয়ে তুমি থাকো, আমি আর তোমার এই বাড়িতে থাকবো না। এই বলে রাজ হন হন করে বেরিয়ে যায়। পথ আটকিয়ে দাঁড়ায় মিষ্টি। রাজ মিষ্টির সামনে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, দেখে থাকিস, কোনো কিছু হলে জানাবি। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া তুমি এই সময় বাড়ি থেকে চলে যেও না। রাহা চলে গিয়েছে আর তুমিও আমাদের ছেড়ে চলে যাচ্ছ। রাজ এক হাত দিয়ে মিষ্টির চোখের পানি মুছে দিয়ে স্পষ্ট গলায় বলে, তুই চিন্তা করিস না, যদি এই বাড়িতে ফিরি তাহলে রাহাকে সাথে নিয়ে ফিরবো। এই বলে রাজ চলে গেল। জাপানে রাত তখন 9টা। রাদীপ ড্রাইভ করছে, পাশে সাইমন বসে আছে। সাইমন রাদীপকে বলে, ভাই তুই তোর বোনকে কিছু জানিয়েছিস? রাদীপ হিয়ালি করে বলে, কি জানাবো? আমরা অফিসের বাইরে যে কাজগুলো করি সেইগুলো জানাসনি? রাদীপ তৎক্ষণাৎ চোখে তাকায় সাইমনের দিকে।
এরপর বাঁকা হেসে বলে, তোর মাথায় কি কিছু নেই? কোনো ভাই কি তার বোনকে এইসব সিক্রেট বিজনেসের কথা বলবে? আমি যদি রাহাকে বলি যে আমরা অফিসের বাইরে অন্য কাজ করি তাহলে ও চিন্তা করবে না। সাইমন রাদিফের দিকে ঘুরে বলে, তোর বোন তো এখনো ওইখানেই থাকবে, তাহলে আগেই বলে দে। রাদীপ বলে, দেখ ও এখানে এসেছে একটা বিপদে পড়ে, ওকে এগুলো জানাতে চাই না। সাইমন কপাল কুঁচকে উঠে বলে, কিসের বিপদে পড়ে এসেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? গল্পটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের বেশি রেসপন্স পেলে গল্পটা কন্টিনিউ করব। তো সবাই আপনাদের ভালোবাসা দেখিয়ে দিবেন, আর চ্যানেলটিতে যারাই নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।